নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স এই গল্পটিকে নিয়ে। এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমি অলরেডি তোমাদের ফোর্থ সেমিস্টারে অর্থাৎ ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন সিলেবাস কী আছে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওটা দেখোনি সেটা দেখে নিও, তাহলে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিভিশন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন, পরিষ্কার ধারণা তৈরি হবে এবং তোমরা এখন থেকে সেরকমভাবে প্রস্তুতি নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের বিষয়, লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন। দেখো, প্রথমে আমরা লেখক লিও টলস্টয় সম্পর্কে জেনে নেব। দেখো, লিও টলস্টয়ের পুরো নাম ছিল লেভ নিকোলাইভিচ টলস্টয়। আবার বলছি, লেভ নিকোলাইভিচ টলস্টয় হচ্ছে লিও টলস্টয়ের পুরো নাম। তিনি রাশিয়ান রাইটার ছিলেন। খুব ভালো করে মনে রাখবে শর্ট কোশ্চেন পড়ে যে জন্মসূত্রে তিনি ছিলেন রাশিয়ার মানুষ। 1828 সালের 9 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং 1910 সালের 20 নভেম্বর তিনি পরলোক গমন করেন। আবার বলছি, 1828 সালের 9 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন এবং 1910 সালের 20 নভেম্বর তিনি পরলোক গমন করেন। তিনি মূলত উপন্যাস লিখে গেছেন এবং শর্ট স্টোরি, ছোট গল্প লিখে গেছেন। আমাদের এই 3 কোশ্চেন্স, এটা একটা খুবই সুন্দর শর্ট স্টোরি বা ছোট গল্প। এই গল্পটার সোর্স খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এটার সোর্স হচ্ছে হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। আবার বলছি, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস প্রকাশিত হয়েছিল প্রথমে 1885 সালে। এটা এক ধরনের শর্ট স্টোরি এবং প্যারাবেল মনে রাখবে। দেখো, প্যারাবেল শব্দের অর্থ কী? তোমরা এসপস ফেবেলের নাম শুনেছ, যে সেই হেয়ার অ্যান্ড টর্টয়েজ, খরগোশ এবং কচ্ছপের গল্প, বা লায়ন অ্যান্ড মাউস, সিংহ এবং ইঁদুরের গল্প। এগুলো হচ্ছে এসপস ফেবেলের গল্প, মানে নীতি গল্প, যেখানে অ্যানিমাল ক্যারেক্টার থাকবে, পশু পাখির চরিত্র নিয়ে যখন কোনো নীতি গল্প হবে সেটাকে বলা হবে ফেবেল। আর 3 কোশ্চেনটা কি বললাম? 3 কোশ্চেনটা হচ্ছে একটা প্যারাবেল। প্যারাবেল মানেও হচ্ছে একটা নীতি গল্প, যেটা মূলত হিউম্যান ক্যারেক্টার্স, মানুষের চরিত্র নিয়ে। তাহলে এই 3 কোশ্চেন্সটা এক ধরনের প্যারাবেল, মানে এটা একটা নীতি গল্প, যেটা থেকে আমরা কিছু না কিছু শিক্ষা লাভ করব, শিক্ষা পাবো। যেমন আমরা হেয়ার অ্যান্ড টর্টয়েজ থেকে, লায়ন অ্যান্ড দ্য মাউস গল্প থেকে শিক্ষা পেয়েছিলাম, এই গল্প থেকেও আমরা শিক্ষা পাবো। কিন্তু ফেবেলের সঙ্গে প্যারাবেলের ডিফারেন্সটা কি? ফেবেলগুলো হয় অ্যানিমাল ক্যারেক্টার নিয়ে, আর প্যারাবেলটা হবে মোরালিস্টিক স্টোরি, মানে যাতে একটা নীতি থাকবে, একটা শিক্ষা থাকবে, কিন্তু হিউম্যান ক্যারেক্টার্স নিয়ে, মানুষের চরিত্র নিয়ে হবে এই প্যারাবেল। এই 3 কোশ্চেনটা মনে রাখবে, শর্ট কোশ্চেন পড়বে এক ধরনের প্যারাবেল। এরপরে দেখো, এই 3 কোশ্চেন্স গল্পটার নামকরণটা শুনেই বোঝা যাচ্ছে এখানে নিশ্চয়ই 3টি প্রশ্নের কথা বলা থাকবে, এবং সেই 3টি প্রশ্নের উত্তর কি সেটা নিয়েই কিন্তু আমাদের এই গল্প, যে 3টি কোশ্চেন এবং সেই 3টি কোশ্চেনের অ্যান্সার, এই প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমাদের এই 3 কোশ্চেন পুরো শর্ট স্টোরিটা। আমি যদি তোমাদেরকে এক্ষুনি পুরো গল্পের বিষয়বস্তুটা বলে দিই, তাহলে কিন্তু গল্পটার চার্মটা নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাদের পুরো ডিটেলসে বিষয়বস্তুটা বললাম না, শুধু এটুখানি বলে দিলাম যে গল্পটার বিষয়বস্তু হলো 3টে প্রশ্ন এবং তার উত্তর। গল্পে 3টি প্রধান চরিত্র আছে। একজন হলেন জার, রাশিয়ান সম্রাট, তাকে জার বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে এ হারমিট, একজন সন্ন্যাসী, তিনি একজন খুবই জ্ঞানী মানুষ, ওয়াইজ হারমিট, সেই জন্য একজন জ্ঞানী সন্ন্যাসী। আর তৃতীয়ত হচ্ছে এ উন্ডেড ম্যান, একজন আহত ব্যক্তি। এই 3টি মেন ক্যারেক্টার আছে এই গল্পে। প্রধান চরিত্র হচ্ছে এই 3টি। এই 3টি চরিত্রকে নিয়ে আমাদের পুরো গল্পটা আবর্তিত হয়েছে। খুবই সুন্দর গল্প, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। আমি নিশ্চিত তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে গল্পটা শুনে বা গল্পটা জেনে। চলো আমরা এবারে মূল গল্পে প্রবেশ করি। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার, অকার্ড মানে কেম টু মাইন্ড, একদা এক জারের মনে হয়েছিল। জার মানে কি বললাম? জার মানে হচ্ছে রাশিয়ার সম্রাট। যে একদা এক জারের মনে হয়েছিল দ্যাট যে
ইফ হি, দেখো এখানে ইফ হিটা একসঙ্গে হয়ে গেছে, যদিও দুটো আলাদা ওয়ার্ড। ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদাই জানতে পারতেন, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যে কোনো কাজ শুরু করার সঠিক সময়টা কি। ইফ হি নিউ, যদি তিনি জানতে পারতেন, হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, কারা হচ্ছে প্রকৃত ব্যক্তি যাদের পরামর্শ তিনি মেনে চলবেন, যাদের কথা তিনি শুনবেন, অ্যান্ড টু হুম অ্যাভয়েড, আর কাদেরকে তিনি এড়িয়ে চলবেন, অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদাই জানতে পারতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তাহলে এই তিনটি প্রশ্ন দেখো, 3 কোশ্চেন্স, তিনটি প্রশ্ন। যে প্রথমটা কি, যে কোনো কাজ শুরু করার সঠিক সময়। দ্বিতীয় প্রশ্নটা কি, কোন ব্যক্তিদের পরামর্শ তিনি মেনে চলবেন আর কোন ব্যক্তিদের তিনি অ্যাভয়েড করবেন। আর তৃতীয়ত হচ্ছে, তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। যদি এই তিনটি তিনি জানতে পারতেন, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি কোনো কাজেই ব্যর্থ হতেন না, যে কাজ তিনি শুরু করতেন। যে যেই কাজই তিনি গ্রহণ করুন না কেন, শুরু করুন না কেন, তিনি কোনো কাজেই ব্যর্থ হতেন না, যদি তিনি এই তিনটি প্রশ্নের উত্তর জানতে পারতেন। দেখো এখানে যে তিনটে প্রশ্ন বলা আছে, এই তিনটে প্রশ্ন মনে রাখতে হবে না, পরের প্যারাতে তিনটে প্রশ্নকে আরো সুন্দরভাবে বলা আছে। দেখো আমি অলরেডি লাল কালি যে দাগ দিয়ে রেখেছি, এগুলো ভালো করে মনে রাখতে হবে, তাই আমি দাগটা দিয়ে রেখেছি। তাহলে তিনি মনে করেন, যদি তিনি এই তিনটে প্রশ্নের উত্তর জানেন, তাহলে তিনি কোনো কাজে ব্যর্থ হবেন না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, আর এই চিন্তা তার মাথায় আসার পর থেকে, আমি বললাম অকার্ড মানে কেম টু মাইন্ড, মাথায় আসার পর, হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি এটা ঘোষণা করলেন। প্রোক্লেমড মানে ডিক্লেয়ার্ড, অ্যানাউন্সড, ঘোষণা করা। তিনি ঘোষণা করেছিলেন থ্রু আউট হিজ কিংডম, তার পুরো রাজ্য জুড়ে, দ্যাট, যে, তাহলে কি ঘোষণা করলেন, খুব ভালো করে মনে রাখতে হবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি একটা আকর্ষণীয় পুরস্কার দিবেন। দেখো গ্রেট রিওয়ার্ড মানে মহান পুরস্কার, মহান পুরস্কার থেকে আকর্ষণীয় পুরস্কার বলবে আরো ভালো লাগবে। তিনি একটা আকর্ষণীয় পুরস্কার দিবেন, টু এনি ওয়ান, যে কোনো ব্যক্তিকে। তাকে পুরস্কারটা দেবেন, হু উড টিচ হিম, যিনি তাকে শিক্ষা দেবেন, যিনি তাকে বলতে পারবেন। দেখো এরপরে প্রশ্নগুলো মনে রাখবে। প্রথম প্রশ্ন, দেখো তিনটে প্রশ্ন পরীক্ষায় পড়ে। প্রথম প্রশ্নটা কি ছিল, দ্বিতীয় প্রশ্ন কি ছিল, তৃতীয় প্রশ্ন কি ছিল। তোমরা কিন্তু কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 এভাবেই মনে রাখবে। যদি পরীক্ষায় পড়ে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল এবং তার উত্তর কি ছিল, তোমাকে কিন্তু দ্বিতীয় প্রশ্ন তার উত্তরটাই বলতে হবে, যেন আগে পরে না হয়ে যায়। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তাহলে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। দ্বিতীয় প্রশ্ন দেখো, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, আর কারা তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আবার বলছি, খুব ভালো করে মনে রাখবে, ঠিক প্রথমেরটা প্রথমেই মনে রাখতে হবে, দ্বিতীয়টা দ্বিতীয়ই মনে রাখতে হবে, আর তৃতীয়টা তৃতীয়তেই মনে রাখতে হবে। অ্যান্ড হাউ হি মাইট নো, আর তিনি কিভাবে জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ তার কোনটা। তাহলে এই তিনটি প্রশ্ন, প্রথমেরটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, দ্বিতীয়টা হচ্ছে হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, আর তৃতীয়টা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। যে যদি তিনি এই তিনটে জানতে পারতেন, কোনো ব্যক্তি যদি তাকে এটা বলতে পারেন, তাকে তিনি একটা আকর্ষণীয় পুরস্কার দিবেন, এইটা তিনি তার রাজ্যে ঘোষণা করে দিলেন। পরে দেখো, অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, এবং বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা, যারা জ্ঞানী ব্যক্তি, জারের কাছে এসেছিলেন। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, এই লাইনটা দিয়ে প্রশ্ন পড়ে। কিন্তু তারা প্রত্যেকেই তার প্রশ্নের পৃথক পৃথক উত্তর দিলেন। যেসব পণ্ডিত ব্যক্তিরা, বিদ্বান ব্যক্তিরা যাদের কাছে এলেন উত্তর দিতে, তারা প্রত্যেকেই কিন্তু তার প্রশ্নের ডিফারেন্ট অ্যান্সার দিলেন, আলাদা আলাদা উত্তর, ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্নটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। এর উত্তরেতে সাম সেড দ্যাট, কিছুজন বললেন, যে বিদ্বান ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা যাদের কাছে এসেছিলেন উত্তর দেওয়ার জন্য, কিছুজন বললেন, টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময়টা জানার জন্য, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজন আগে থেকে অবশ্যই বানিয়ে ফেলবে, ড্র আপ মানে এঁকে ফেলা, তৈরি করে ফেলবে, এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার,
দিন, মাস, বছরের একটা সরণি, সময় তালিকা আগে থেকে সে তৈরি করে নেবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, আর কঠোরভাবে সেই অনুযায়ী জীবনযাপন করবে। যে বছরের শুরুতেই সে দিন, মাস, বছরের একটা তালিকা তৈরি করে রাখবে যে 1 জানুয়ারি আমি এই করব, 2 জানুয়ারি আমি এই করব, 3 জানুয়ারি এই করব, 1 এপ্রিল এই করব, 2 এপ্রিল এই করব। এইভাবে একটা তালিকা বা রুটিন বা সময় সারণী সে বানিয়ে ফেলবে এবং সেই অনুযায়ী সেটাকে মেনে সে জীবনযাপন করবে। একদল জ্ঞানী ব্যক্তি এটা বলল। এটাও কিন্তু বড় প্রশ্ন পড়ে যে প্রথম প্রশ্নের উত্তরে জ্ঞানী ব্যক্তিরা কি কি উত্তর দিয়েছিল, ভালো করে মনে রাখবে। অনলি দাস কেবলমাত্র এভাবেই শেড দে তারা বলল, যে ওই জ্ঞানী ব্যক্তিরা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, প্রত্যেকটা জিনিসকে সঠিক সময়ে করা সম্ভব, যে কেবলমাত্র এইভাবেই সমস্ত কিছুর সঠিক সময় করা সম্ভব যদি আগে থেকে আমরা একটা সময় সারণী বানিয়ে ফেলি। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যরা ঘোষণা করলো, ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, এটা অসম্ভব আগে থেকে স্থির করা। বিফোর হ্যান্ড মানে আর্লিয়ার, প্রায়ার, আগে থেকে। এটা অসম্ভব ছিল নির্ণয় করা, নির্ধারণ করা বিফোর হ্যান্ড, আগে থেকে। কি নির্ণয় করা সম্ভব? দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়টা আগে থেকে নির্ধারণ করা অসম্ভব। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইমস, কিন্তু অলসভাবে সময় নষ্ট না করে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনের যা কিছু ঘটছে সব কিছুতে খেয়াল বা মনোযোগ দেওয়া উচিত। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে সবচেয়ে প্রয়োজনীয় সে কাজটি তার আগে করা উচিত। তাহলে যা কিছু চারদিকে ঘটছে সেদিকে আগে নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে, তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা তার আগে করা উচিত। আদার্স, অন্যরা, তাহলে দেখো দুদল উত্তর দিয়ে দিল জ্ঞানী ব্যক্তি। তৃতীয় দলটা এগেন শেড দ্যাট, তারাও বললো যে হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যার যতই মন দেন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটছে সে ব্যাপারে, যে তার দেশে যা কিছু ঘটছে সে ব্যাপারে যার যতই মনোযোগ দেন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এটা অসম্ভব একজন মানুষের কাছে, টু ডিসাইড কারেক্টলি, নির্ণয় করাটা সঠিকভাবে, যে সঠিকভাবে নির্ণয় করাটা অসম্ভব একজনের কাছে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময়টা। যে একজন ব্যক্তি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, সেই জন্য তার রাখা উচিত একদল উপদেষ্টা পরিষদ। যে কাউন্সিল মানে পরিষদ কি, কাদের? ওয়াইজ মেন, জ্ঞানী ব্যক্তিদের একটা পরিষদ তার রাখা উচিত। তার সঙ্গে সবসময় একদল জ্ঞানী ব্যক্তি উপদেষ্টা থাকবেন, তারা তাকে বলে দেবেন কোন কাজটা কখন করা উচিত। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবেন, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সব কিছুর সঠিক সময় স্থির করতে, যে প্রত্যেকটা কাজের সঠিক সময় স্থির করতে ওই ওয়াইজ ম্যানের যে কাউন্সিল, ওই জ্ঞানী ব্যক্তিদের যে পরিষদ, তারা তাকে সাহায্য করবেন। তারপরে দেখো পরের পেরাতে আবার অন্য দল অন্য কথা বলছে। বাট দেন এগেন আদার শেড, কিন্তু তারপর আবার অন্যরা বলল, তাহলে অলরেডি 3 দল 3 রকম অ্যান্সার দিয়ে গেল। দেয়ার ওয়ার সাম থিংস, কিছু জিনিস আছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল, যা একটা পরিষদের সামনে পেশ করার জন্য অপেক্ষা করা যেত না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, যেটা সম্পর্কে একজনকে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিতে হবে, whether to undertake them or not, সে কাজটা সে করবে কি না, যে সঙ্গে সঙ্গে সেগুলো করা হবে কি না সিদ্ধান্ত নিতে হবে। কখনোই পরিষদের সামনে পেশ করার জন্য অপেক্ষা করা যেত না। এমন কিছু কাজ ছিল যেগুলোর সঙ্গে সঙ্গেই কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। যে না, কোনো একটা সমস্যায় বললো দাঁড়াও, আগে আমি আমার যে জ্ঞানী ব্যক্তিদের পরিষদ আছে তাদের সঙ্গে আলোচনা করি, আলোচনা করে তোমাদেরকে জানাবো এটা করা চলবে কিনা। এরকমটা কিছু কিছু সমস্যা আছে বা কিছু কিছু কাজ আছে যেটা এটা করা সম্ভব নয় এই জ্ঞানী ব্যক্তিদের দলের মতে, তাই সেই কাজগুলোর সিদ্ধান্ত সঙ্গে সঙ্গেই নিতে হয়। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এটা স্থির করতে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, একজনকে অবশ্যই জানতে হবে আগে থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে তার জীবনে, যে কি ঘটতে চলেছে সেটা তাকে আগে থেকে জানতে হবে। যদি জানতে পারে তাহলে আগে থেকেই সে স্থির করে রাখবে কোন কাজটা সে করবে কি করবে না। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা কেবলমাত্র যারা জাদুকর, মানে বলতে গেলে যারা জ্যোতিষ, হু নো দ্যাট, তারাই সেটা জানেন। যে যারা জ্যোতিষ, যারা জাদুকর, তারাই সেটা জানবেন আগে থেকে। অ্যান্ড দেয়ারফোর, এবং সেহেতু, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় জানতে, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনের উচিত সব সময় জাদুকরের সঙ্গে পরামর্শ করা।
যে জ্যোতিষ বা জাদুকর, তার সঙ্গে পরামর্শ করেই যে কোনো কাজ করা উচিত। ওনারাই ভবিষ্যৎটা বলতে পারবেন সেটা করা উচিত কি উচিত নয়। তাহলে দেখো, আমরা দেখতে পেলাম প্রথম প্রশ্নের উত্তর, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় কোনটা, তারই অ্যান্সার কতগুলো হয়ে গেল। নানান পণ্ডিত ব্যক্তিদের দল এলো, নানান উত্তর দিয়ে গেল। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, সমানভাবে বিভিন্ন, ইকুয়ালি ভেরিয়াস সমানভাবে বিভিন্ন, ওয়ার দ্য অ্যান্সার্স ছিল উত্তরগুলো, টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নের। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, খুব ভালো করে মনে রাখতে হবে কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে সেই প্রশ্নের উত্তরেতেও সমানভাবে ভিন্ন ভিন্ন অ্যান্সার ওই পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিদের দল রাজাকে, সম্রাটকে দিয়ে গেলেন রাশিয়ার। সামসেড কিছুজন বললেন দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড, যারের সব থেকে প্রয়োজন সেই ব্যক্তিদের, ওয়ার হিজ কাউন্সিলার্স, যারা হচ্ছে তার পরিষদবর্গ বা তার পরামর্শদাতা। আদার্স, অন্যরা বলল দ্য প্রিস্ট, আরে পুরোহিত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারের কাছে। আদার্স, অন্যরা আবার বলল দ্য ডক্টরস, আরে না না, ডাক্তাররা সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি যারের কাছে, তারা জীবন রক্ষা করে। হোয়াইল সামসেড, যেখানে কিছুজন বললেন দ্য ওয়ারিয়ার্স, যোদ্ধা, যে যারা যোদ্ধা সৈন্য, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, তারাই সব থেকে প্রয়োজনীয়। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে কেউ বলছেন তার পরামর্শদাতারা সব থেকে প্রয়োজনীয়, তারা রাজাকে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবেন। কেউ বলছেন পুরোহিত, যারা যাগযজ্ঞ পূজা অর্চনা করেন। আবার কোন একটা দল এসে বলছেন না না, ডাক্তার, যারা মানুষের জীবন রক্ষা করেন। আবার কেউ কেউ বলছেন যেহেতু উনি রাজা, ওনার কাছে সব থেকে প্রয়োজনীয় হলো ওয়ারিয়ার্স, যোদ্ধা। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কি? তাহলে প্রথমটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এভরি অ্যাকশন, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। দ্বিতীয়টা হচ্ছে হু আর দ্য মোস্ট নেসেসারি বা ইম্পর্টেন্ট পিপল, কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর তৃতীয়টা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। টু দ্য থার্ড কোশ্চেন, দেখো এই তৃতীয় প্রশ্নের উত্তরেতে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অকুপেশন মানে পেশা, হলো এখানে ওয়ার্ক, কাজ। সাম রিপ্লাইড দ্যাট, কিছুজন উত্তর দিলেন যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। আদার্স সেড, অন্যরা বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যে না না, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্রে যে দক্ষতা, স্কিল মানে দক্ষতা, ইন ওয়ারফেয়ার যুদ্ধে, যে যুদ্ধের দক্ষতা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেন, আবার অন্যরা, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, তারা বললেন এটা হচ্ছে ধর্মীয় পূজা অর্চনা, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা দেখতে পেলাম যে দলে দলে জ্ঞানী ব্যক্তিরা রাজার কাছে এসেছিলেন, যারের কাছে এসেছিলেন, তারা যারের যে তিনটি প্রশ্ন ছিল, সেই তিনটি প্রশ্নের নানান উত্তর দিয়ে গেল। এই উত্তরগুলো শুনে স্বাভাবিকভাবেই কি হবে, যারা আরো বেশি করে কনফিউজড হয়ে যাবে, যে প্রত্যেকেই পণ্ডিত বিদ্বান ব্যক্তি তার রাজ্যের, কার কথা সে শুনবে, কার কথা সে শুনবে না। সেই মধ্যে দেখো, অল দ্য অ্যান্সার্স বিইং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো পৃথক হওয়ায়, খুবই ইম্পর্টেন্ট লাইন, তাই আমি মার্ক করে রেখেছি, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সাথেই একমত হতে পারলো না। একটা করে উত্তর বলছে, তো পরের জন্য এসে বলছে ওটা নয় এটা, আবার পরের জন্য এসে বলছে ওটা নয় এটা, তাই যার কারোর সাথেই একমত হতে পারলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে তিনি ওই আকর্ষণীয় পুরস্কারটা দিলেন না। বাট স্টিল উইসিং, কিন্তু তখনও ইচ্ছা করছিল তার মধ্যে, টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন্স, সঠিক উত্তরগুলো খুঁজে বের করতে তার প্রশ্নের, যে তার যে তিনটি প্রশ্ন, ওই তিনটে প্রশ্নের সঠিক উত্তর কি। নিশ্চিত তো উত্তর আছেই, প্রশ্ন যখন আছে তার অ্যান্সার থাকবে। তাহলে যারের কিন্তু মনের সেই কৌতূহলটা মেটেনি, সে কিন্তু তখনও ইচ্ছা করছিল তার তিনটি প্রশ্নের উত্তর জানার। তাই সে কি করলো দেখো, হি ডিসাইডেড, তিনি স্থির করলেন, মানে যার স্থির করলেন, টু কনসাল্ট এ হারমিট, তিনি পরামর্শ করবেন একজন সন্ন্যাসীর সাথে। খুব ইম্পর্টেন্ট লাইন শর্ট কোশ্চেনের জন্য, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি খুবই বিখ্যাত, রিনাউন্ড মানে ফেমাস, কিসের জন্য বিখ্যাত? ফর হিজ উইজডম, তার জ্ঞান, যে জ্ঞানের জন্য বিখ্যাত এরকম একজন সন্ন্যাসী, তার সঙ্গে তিনি পরামর্শ করবেন এই তিনটি প্রশ্নের উত্তর কি হতে পারে। দেখো, যে লাইনগুলো আমি লাল কালিতে মার্ক করে রেখেছি, তোমরা ভালো করে খেয়াল করবে, ওই লাইনগুলো শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সবের জন্যই খুবই ইম্পর্টেন্ট। পরের প্যারা দেখো, দ্য হারমিট লিভড ইন এ উড, ওই সন্ন্যাসীরা বাস করতো একটা জঙ্গলে। হুইচ হি নেভার কুইটেড, যে জঙ্গল ছেড়ে তিনি কখনো কোথাও যাননি। কুইটেড মানে হচ্ছে লেফট, অ্যাবান্ডান্ট, ত্যাগ করা, যে এই জঙ্গল ছেড়ে, এই বন থেকে তিনি কোনোদিন বের হননি। অ্যান্ড হু রিসিভড, খুব ভালো করে মনে রাখতে হবে,
আর তিনি দেখা করতেন, গ্রহণ করতেন নান বাট কমন ফোক, শুধুমাত্র সাধারণ মানুষকে। কোনো উচ্চ পদে আসীন ব্যক্তিকে তিনি গ্রহণ করতেন না, মানে তাদের সঙ্গে দেখা করতেন না, যে রাজা মন্ত্রী এদের সঙ্গে তিনি দেখা করতেন না। যারা একদম লেম্যান, সাধারণ মানুষ, কমন পিপল, তাদের সঙ্গে তিনি দেখা করতেন। শো দা জার, পরীক্ষায় পড়বে জারকে কেন পোশাক চেঞ্জ করতে হয়েছিল, শর্ট কোশ্চেন। কারণটা কি দেখো, যেহেতু হারমিটটা সাধারণ মানুষ ছাড়া দেখা করতেন না, এরপরে জার যদি তার রাজকীয় পোশাক পরে যায় ঘোড়ার পিঠে চেপে সৈন্য সামন্ত নিয়ে, তখন কিন্তু হারমিট বুঝে যাবে যে এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এর পোশাক বলে দিচ্ছে, এর সঙ্গে সৈন্য আছে, ঘোড়ার পিঠে চেপে এসছে। তাই জারকে যদি ওই সন্ন্যাসীর কাছে গিয়ে উত্তরটা জানতে হয়, তাকেও কিন্তু সাধারণ মানুষের মতো পোশাক পরে সাধারণ মানুষের মতো যেতে হবে। তাই শো দা জার পুট অন সিম্পল ক্লোথস, সুতরাং জার পরলেন সাধারণ পোশাক, তার রাজকীয় পোশাক ত্যাগ করে সাধারণ মানুষের পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, আর হারমিটের ওই কুড়ে ঘরে, সেল মানে হাট, ওই সন্ন্যাসীটার কুড়ে ঘরে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, নেমে পড়লেন তার ঘোড়া থেকে। যে তিনি যে ঘোড়ার গাড়ি চেপে যাচ্ছিলেন, সে ঘোড়া থেকে তিনি নেমে পড়লেন সাধারণ মানুষের পোশাক পরে, সাধারণভাবে পায়ে হেঁটে। অ্যান্ড লিভিং ইজ বডিগার্ড বিহাইন্ড, আর তার দেহরক্ষীদের তিনি রেখে দিয়ে গেলেন। ওয়েন্ট অন অ্যালোন, দিয়ে একাই এগিয়ে গেলেন ওই সন্ন্যাসীর কুড়ে ঘরের দিকে, যাতে সন্ন্যাসীর সন্দেহ না হয় ইনি কোনো উচ্চ পদে আসীন ব্যক্তি বা ইনি দেশের রাজা বা মন্ত্রী। তাই তিনি তার রাজ পোশাক, তার ঘোড়া, তার সৈন্য, দেহরক্ষী সব রেখে দিয়ে একা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন সন্ন্যাসীর কুড়ে ঘরের দিকে। পরের পেরা দেখো, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন যার এগিয়ে গেলেন, অ্যাপ্রোচড মানে ওয়েন্ট নিয়ার, যার যখন সন্ন্যাসীর দিকে এগিয়ে গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, খুব ভালো করে মনে রাখবে লাইনটা। তখন সন্ন্যাসী কি করছিল, পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে। হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তখন সন্ন্যাসীটা মাটি খুঁড়ছিল, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুড়ে ঘরের সামনে। যে কুড়ে ঘর সন্ন্যাসীর, তার কুড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছে। সেইং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম, সে তাকে অভ্যর্থনা জানালো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেল। সে তো জানে না জার বলে। আবার মনে রাখবে সন্ন্যাসীটা কেমন ছিল, দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, সন্ন্যাসীটা ছিল জীর্ণ এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, আর প্রত্যেকবার যতবার সে কোদালটা আঘাত করছে ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ, অল্প করে মাটি উল্টাচ্ছে, মানে কোদালে করে চোপ মেরে অল্প করে যতবার সে মাটি উল্টাচ্ছে, হি ব্রেথড হেভিলি, সে জোরে জোরে প্রশ্বাস নিচ্ছিল, মানে হাঁপাচ্ছিল, এতই দুর্বল, এতই জীর্ণ ছিল ওই সন্ন্যাসীটা। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল, অ্যান্ড সে বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি হে জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ, আপনাকে জিজ্ঞাসা করার জন্য, টু অ্যান্সার, উত্তর, থ্রি কোশ্চেন্স, তিনটি প্রশ্নের, যে আপনার কাছ থেকে তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি হে জ্ঞানী সন্ন্যাসী। দিয়ে দেখো প্রশ্নগুলো যার বলছেন সন্ন্যাসীকে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কাজ করার উপায়টি আমি কেমনভাবে শিখতে পারবো, প্রথম প্রশ্ন। তোমরা কিন্তু এগুলো মনে রাখবে না, আমি যেগুলো দাগ দিয়েছি আগেতে সেই প্রশ্নগুলো মনে রাখবে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন ব্যক্তিদের আমার সব থেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই, কাদেরকে আমার উচিত, দেয়ার ফর সেহেতু, পে মোর অ্যাটেনশন, বেশি গুরুত্ব দেবার, বেশি মনোযোগ দেবার, দ্যান টু দ্য রেস্ট, বাকিদের থেকে, যে কোন ব্যক্তি তারা যাদেরকে আমি বেশি মনোযোগ দেবো, যাদের প্রতি আমি বেশি মনোনিবেশ করব। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর কোন কাজগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, কোনগুলোর প্রতি আমার প্রথম মনোযোগ দেওয়া উচিত। এই তিনটে প্রশ্নের উত্তর জানতে হে জ্ঞানী সন্ন্যাসী আমি আপনার কাছে এসেছি। মনে রাখবে জার কতবার সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো, এই হলো কিন্তু প্রথমবার। দ্য হারমিট লিসেন টু দ্য জার, সন্ন্যাসীরা জারের কথা শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কিন্তু কিছুই উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, সে তার হাতে একটু থুতু ফেললেন। অ্যান্ড রেকমেন্সড ডিগিং, যে আবার মাটি কাটতে তিনি শুরু করলেন। তাহলে কোনো উত্তর না দিয়ে যার জাস্ট প্রশ্নগুলো শুনে আবার তার মাটি কোপানোর কাজ শুরু করে দিলেন। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, শেড দা জার, জার বললেন। সন্ন্যাসীকে দেখেই বোঝা যাচ্ছে জরাজীর্ণ, রুগ্ন, দুর্বল ব্যক্তি, সেই জন্য বলছে আপনি ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দেন। অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিউ, আর আমি কিছুক্ষণ আপনার হয়ে কাজ করি। চিন্তা করো, সে দেশের সম্রাট, সে সন্ন্যাসীর কাছে গেছে, যে বলছে আপনি আমাকে কোদালটা দেন, আমি আপনার হয়ে একটু কাজ করে দিচ্ছি। থ্যাঙ্কস, ধন্যবাদ, শেড দ্য হারমিট, সন্ন্যাসীটা বলল। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন, সে বসে পড়লো অন দ্য গ্রাউন্ড, মাটিতে।
যে ওই সন্ন্যাসীটা কোদালটা দিয়ে মাটিতে বসে পড়ল। হোয়েন হি হ্যাড ডাগ টু বেডস, যখন তার দুটো জমি খোঁড়া হয়ে গেল, মানে যখন সম্রাট দুটো জমি মাটি খুঁড়ে ফেললেন, দ্য জার স্টপড, জার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, আবার তার প্রশ্নগুলোকে তিনি রিপিট করলেন। তাহলে দেখো দুবার হলো জিজ্ঞাসা করা। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, হারমিট আবার সন্ন্যাসীটা আবার কোনো উত্তর দিলেন না। বাট রোজ উঠে দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, হাতটা বাড়িয়ে দিলেন ফর দ্য স্পেড, কোদালটা নেবার জন্য, অ্যান্ড সেড বললেন, নাও রেস্ট এ হোয়াইল, এখন একটু বিশ্রাম নাও, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে একটু কাজ করতে দাও, যে তুমি একটু বসো, আমাকে একটু কাজ করতে দাও, তুমি তো অনেকটা কাজ করলে। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার তাকে কোদালটা দিল না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, সে মাটি কুড়ার কাজ চালিয়ে গেল। 1 hour পাস্ট, 1 ঘন্টা পার হলো, অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা পাস হলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে সূর্য ডুবতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, আর জার অবশেষে তার কোদালটা নিয়ে মাটিতে আঘাত করলো, মাটিতে কোপ দিল। অ্যান্ড সেড বলল, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানুষ, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছিলাম ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের একটা উত্তর পাবার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে উত্তর দিতে না পারেন, টেল মি সো, বলে দেন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব, যে আমার দেরি হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে এই জঙ্গল থেকে, যদি আপনি উত্তর দিতে না পারেন বলে দেন, আমি বাড়ি ফিরে যাই। দেখো যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, এখনো অনেকটাই গল্পটা বাকি আছে, তাই আজকের ভিডিওতে আমরা আই উইল রিটার্ন হোম পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। পরের ভিডিওতে বাকি গল্পটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সকলে, ধন্যবাদ।